আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, শুরু থেকেই আমি বলে আসছি, একবার নয়, দুবার নয়, অসংখ্যবার মন্তব্য করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন এমন নির্লজ্জ এবং লোভী প্রকৃতির কোনো মানুষ এই মুহূর্তে পৃথিবীর আর কোথাও রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হিসেবে খুঁজে পাওয়া যাবে না। মানে এত কম সময়ের মধ্যে এত দ্রুত পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান সম্ভবত এত সুযোগ সুবিধা ভোগ করেননি, এত আখের গুছিয়ে নেননি। কালের কণ্ঠে আজ বৃহস্পতিবার কিসের দেশ নিজেরটা আগে শিরোনামে যে নিউজটা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে তার বিভিন্ন অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, অনৈতিকভাবে অনেক কিছু আদায় করে নেওয়ার প্রসঙ্গে যেসব তথ্য আমাদের সামনে এসেছে, এগুলো যদিও নতুন কিছু নয়, তবে এই রিপোর্টের বিশেষত্ব হচ্ছে প্রতিষ্ঠানটি কালের কণ্ঠ গুচ্ছ আকারে অনেক কিছুই সাজিয়েছে। এটি এই রিপোর্টের বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য বলতে বিশেষত্ব, এবং কোনো কোনো তথ্যের ক্ষেত্রে ভিতরের আরও গভীরের তথ্য আমাদের সামনে নিয়ে এসেছে। এতে করে কি হয়েছে? এতে করে অন্তত একটা ভালো কাজ হয়েছে, লাভ হয়েছে, যে ইউনূস নামের এই ভদ্রলোকের মুখোশ খুলে ফেলার বিষয়ে অনেকের জন্যই সহজ হয়ে উঠেছে। আর রিপোর্টটি নিঃসন্দেহে অনেকটা বিস্ফোরণ ঘটিয়েছে। এ কারণেই বোঝা যায়, এই রিপোর্টটি প্রকাশের পরপরই আমরা দেখলাম যে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রিপোর্টের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গরা, মানে সেটি সাবেক উপদেষ্টা থেকে শুরু করে তার তার কাছ থেকে নানানভাবে অনৈতিক সুযোগ সুবিধা ভোগকারী, তার মধ্যে কোনো কোনো গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন, মানে কুখ্যাত বিখ্যাত সাংবাদিকও আছেন, নানান পর্যায়ে মানুষরা আছেন, তারা তার পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন কালের কণ্ঠের বিরুদ্ধে। এই ভূখণ্ডে এই যে তৃতীয় মীর জাফর, আমি এই ব্যক্তিটিকে তৃতীয় মীর জাফর হিসেবেই ট্রিট করি। এই মীর জাফরের বিশ্বস্ত একজন প্রেস সচিব ছিলেন মিস্টার শফিকুল আলম। তিনি আমাদেরকে কত কি শুনিয়েছিলেন, মানে আমাদের জন্য অবতার হয়ে এসেছেন ডক্টর ইউনূস। সারা বিশ্ব বসে রয়েছে প্রফেসর ইউনূসের জন্য, মানে কি লাগবে, কি চাই, চাওয়ার সঙ্গে সঙ্গে তারা সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। বাংলাদেশ সিঙ্গাপুর হতে চলেছে, প্রফেসর ইউনূস যেখানে যাচ্ছেন রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা তাকে বুকে জড়িয়ে ধরছেন। এমনভাবেই বুকে জড়িয়ে ধরেছেন যে সেই চাপ গলে আর আমাদের জন্য 1 টাকা অনুদান তো দূরের কথা, 1 টাকার ঋণও এই 1.5 বছরে কেউ দেয়নি, 1 টাকার বিনিয়োগও আসেনি। কি একটা বিনিয়োগ সম্মেলন করা হলো, মানে কোটি কোটি টাকা খরচ করে, তার মাধ্যমে ওই 1,000-1,200 কোটি টাকার বিনিয়োগ এলো, 1,000-1,200 কোটি টাকা। যাই হোক, এখন একে একে অনেকেই নিশ্চয়ই ইউনূস নামা বের করবেন, প্রকাশ করবেন। কালের কণ্ঠ নতুন করে যে বিষয়গুলো আমাদের মনে করিয়ে দিয়েছে, আমি একটু মানে ছোটো করে মনে করিয়ে দিই, এবং তার বিরুদ্ধে, তার বিপক্ষে গিয়ে তার সাঙ্গপাঙ্গরা, অনৈতিক সুযোগ সুবিধা ভোগীরা, চাটুকারের দল কী ধরনের যুক্তি দিচ্ছেন এবং সেটিও কতটা ভিত্তিহীন, সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। যেমন কালের কণ্ঠের মন্তব্য, দেশের 12টা বাজলেও নিজের স্বার্থ 16 আনা হাসিল করেছেন শান্তিতে নোবেল বিজয়ী। কেমন? গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটি মাত্র বিশ্ববিদ্যালয় গত 1.5 বছরে অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে আরও 22টি বিশ্ববিদ্যালয়ের আবেদন ঝুলেছিল অনেক দিন ধরে। আর ভিতরে খবরটি হচ্ছে, এটি আমরা জানি আগে থেকেই, আর ভিতরে খবরটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কমপক্ষে 5 কোটি টাকার সংরক্ষিত তহবিল থাকার কথা, যারা আবেদন করবে তাদের জন্য আর কি। কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন পত্রে 1.5 কোটি টাকার শর্ত উল্লেখ করা হয়েছে, যা আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, খুব স্পষ্টভাবেই। তারপরে নিজের ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এটিকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য কর অব্যাহতি দেওয়া হয়েছে, এটিও আমরা জানি, যাতে করে 1,000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে বাংলাদেশ সরকার।
এর সাথে নতুন যেটি যোগ করা হয়েছে যে IMF-এর শর্ত ছিল নতুন করে কর অব্যাহতি দেওয়া যাবে না, বরং কর অব্যাহতি কমাতে হবে। কিন্তু বাস্তবে নতুন করে সুবিধা নিয়ে নিল গ্রামীণ ব্যাংক। পরে আইন পরিবর্তন করে বলা হলো ভবিষ্যতে কর অব্যাহতির জন্য সংসদের অনুমোদন লাগবে, তবে শুধুমাত্র গ্রামীণ ব্যাংককে এই সুবিধাটি পাইয়ে দিয়ে দেওয়া হলো। গ্রামীণ ব্যাংকের সরকারি অংশীদারিত্ব 25% থেকে কমিয়ে 10% আনা হয়েছে, সেটিও তুলে ধরা হয়েছে। আমরা জানি এই বিষয়টি। গ্রামীণ কল্যাণ ট্রাস্টে 1043 কোটি টাকার ফাঁকির পাশাপাশি 666 কোটি টাকা কর মৌকুফের মতো ব্যাপক সুবিধাও নেওয়া হয়েছে, আরও কিছু তুলে ধরা হয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সুবিধাভোগী ব্যক্তিগুলো, চার্টার দলের অনেকেই, আবার কেউ কেউ বুঝে না বুঝে শুধুমাত্র মোহের বয়সে অনেকেই এখনও বলছেন যে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়ে দেশ ভরে ফেলা হয়েছে। সেই ধারাবাহিকতায় ক্ষমতায় যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গ্রামীণের আগের আবেদনটি অনুমোদন দিয়েছে, তাতে ক্ষতি কী? ভালো কথা, ক্ষতি কী? কর অব্যাহতির ক্ষেত্রে বলা হচ্ছে দেশের আয়কর আইন অনুযায়ী অন্যান্য ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান কর মৌকুফের সুবিধা ভোগ করে আসছে। শেখ হাসিনা নাকি প্রতিহিংসার জায়গা থেকে গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতির সুবিধা বাতিল করেছিল 2021 সালে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে সেটি আবার ফিরিয়ে এনেছেন, তাও ভালো কথা। আদম ব্যবসার জন্য রিক্রুটিং এজেন্সি লাইসেন্স গ্রামীণ ট্রাস্টের অধীনে দেওয়া হয়েছে জনশক্তি রপ্তানির জন্য। এবং আরও যে বিষয়, একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় কালের কণ্ঠে আসেনি, সেটিও আমি আপনাদের একটু মনে করিয়ে দিই। সেটি হচ্ছে যে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংকের ব্যবসা করার জন্য সম্পূর্ণ অনৈতিকভাবে আইনের কোনো ধরনের তোয়াক্কা না করেই অনুমোদন দিয়ে দেওয়া হলো। কেন দিয়ে দেওয়া হলো আমাদের নিশ্চয় মনে থাকার কথা। যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন অধিপতি হয়ে নতুন নির্বাচনের মাধ্যমে আবির্ভূত হলেন, তখন অনেকেই বলাবলি করছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মনেও এই আশঙ্কা ছিল যে অনেকেই বলেন ডক্টর ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প ভালো চোখে নেন না, ডেমোক্র্যাটদের তহবিলের আগে নির্বাচনে তিনি অনুদান দিয়েছিলেন ইত্যাদি নানা কারণে। তো সেখান থেকে তার গদি টালমাটাল অবস্থায় পৌঁছে যেতে পারে, গদিচ্যুত হতে পারেন তিনি। সেই জায়গা থেকে সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের অনেক কাছের বিশ্বস্ত মানুষ ছিলেন ইলন মাস্ক। তার প্রতিষ্ঠানকে এ দেশে যে কোনোভাবে ব্যবসা করতে আনা হবে, তাকে বিশেষ সুবিধা দেওয়া হবে। এতে করে যদি ইলন মাস্কের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের আশীর্বাদের কিছুটা স্পর্শ ডক্টর মোহাম্মদ ইউনূসের গায়ে লাগে, সেই আশায় অনেক কিছু করা হয়েছিল। বিষয় হচ্ছে অন্য আর সব বিষয়ের চেয়ে এইটি স্পর্শকাতর এই কারণে যে এটির ক্ষেত্রে আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্ব প্রশ্ন জড়িত। তার কারণ যে প্রক্রিয়ায়, যে গেটওয়ের মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংক তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে চাইছিল, সেখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গোপন তথ্য বাইরে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরও তাকে অনুমোদন দেওয়া হলো এবং যেই টেস্টিং পিরিয়ড, পরীক্ষামূলক যেই সময়টি, সেটি হওয়ার আগে তাকে অনুমোদন দেওয়া হলো। এখন বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগেই তার সব প্রতিষ্ঠান থেকে সম্পর্ক ছিন্ন করেছেন, খাতা কলমে করেছেন। কিন্তু এই যে সব সুযোগ সুবিধা তার ব্যক্তির স্বার্থে এবং তার প্রতিষ্ঠানের স্বার্থে, আমরা তো সবাই জানি গ্রামীণ বলতে যা যা আছে সবই তার। তাহলে যারা বলছেন যে এগুলো অমুক করেছে উনি করলে সমস্যা কী, এগুলো তমুক করেছে ডক্টর ইউনূস করলে সমস্যা কী, সমস্যা তো অবশ্যই আছে। তারা বুঝেও না বোঝার ভাব করছে, অথবা নির্লজ্জের মতন সত্য গোপন করে যাচ্ছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি। রাষ্ট্রীয় পদে থেকে কোনো ব্যক্তি নিজের বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য সুবিধা নেওয়া শপথের পরিপন্থী মতো এবং ক্ষমতার অপব্যবহার।
এবং সংবিধানের 147 ধারা অনুযায়ী সাংবিধানিক পদে লাভজনক কর্মকাণ্ডে যুক্ত হওয়া নিষিদ্ধ। লাভ তো তিনি করে গেছেন একের পর এক, শুধু খাতা কলমে সেগুলো লিখিত হয়নি, এই তো। তাহলে কীভাবে তারা বলেন যে ডক্টর ইউনূস কোনো ক্ষমতার অপব্যবহার করেননি? আর মামলার ক্ষেত্রে মানে ক্ষমতার চেয়ারে বসার পর তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল একের পর এক প্রত্যাহার হওয়া শুরু হলো। এমনকি যে মামলায় তার বিরুদ্ধে, যেমন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলায় 6 মাসের কারাদণ্ড দেওয়া হলো নিম্ন আদালত থেকে, সেই মামলার রায় বাতিল করা হলো 7 আগস্ট। আপনারা খেয়াল করুন, তিনি কিন্তু 8 আগস্ট শপথ নেন, আর 7 আগস্ট সেই মামলা প্রত্যাহার করা হলো। কেন? কারণ তো ওই জায়গায় তিনি ডিপ স্টেটের হয়ে খেলছিলেন, ডিপ স্টেটের হয়ে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, এখনও নিশ্চয়ই খেলছেন। না হলে ক্ষমতায় আসার আগেই তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয় কিভাবে? এবং তার সাঙ্গপাঙ্গরা, তার চালা চামুন্ডারা বলছেন যে এটি কোনো বিষয় নয়, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান তারা তাদের বিরুদ্ধে বিভিন্ন আইন মানে বিভিন্ন মামলা প্রত্যাহার করে নিয়েছেন। আরে তারা তো রাজনৈতিক দলের প্রধান এবং তাদের বিরুদ্ধেও কোনো মামলা হয়রানিমূলক ছিল, অধিকাংশ মামলা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলোর কয়টি হয়রানিমূলক ছিল? আর ডক্টর ইউনূস তার কোনো রাজনৈতিক দলের প্রধান নন, তার সাথে কেন তাদের তুলনা হবে? তিনি তো আবির্ভূত হয়েছে মানে আমাদের সামনে আবির্ভূত হয়েছিলেন অবতার হিসেবে, ভাগ্য অবতার, 17 কোটি মানুষের ভাগ্য অবতার। তিনি কেন আর সবার মতন সুযোগ সুবিধা নেবেন? এবং কোন জায়গা থেকে হয়েছিল এটি? তিনি এসেছিলেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সাবেক ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে। কি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করেছেন? এখন এই যে তার বিরুদ্ধে এত এত অপকর্ম, আর বিস্তারিত তো এই রিপোর্ট ওইভাবে আসেনি। তিনি যে মব সন্ত্রাসের জনক, মব সন্ত্রাসকে ইনফ্লুয়েন্স করেছেন, সারা দেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে দিয়েছেন, 32 নম্বর থেকে শুরু করে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর, বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য, মোরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন, হাতুড়ি শাবল চালানো হয়েছে তার নির্দেশে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। দেশের অর্থনীতিকে পিছিয়ে দিয়েছেন। এত সব অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, সংবিধান লঙ্ঘনের বিরুদ্ধে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য এবং মৌলবাদকে উৎসাহিত করার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি বর্তমান বিএনপি সরকার নেবে? তাকে স্পর্শ করার কোনো ক্ষমতা আছে তাদের? যদি না হয়ে থাকে, মানুষের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি হবে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।